ক্যাদি নম্বর ১৩২ শাহিদকে ফাঁসির সাজা শোনানো হয়ে গিয়েছিল, তারিখ ঠিক হয়ে গিয়েছিল এবং যতই সেই দিনটা কাছে আসছিল পুরো জেলের পরিবেশ ততই ভারী হয়ে উঠছিল। জল্লাদরা ফাঁসের দড়ি পরীক্ষা করতে শুরু করেছিল। ওয়ারেন্টের কপি বারবার পড়া হচ্ছিল আর প্রতিটি ধাপে যেন মৃত্যুর আভাস অনুভূত হচ্ছিল। এই সময়েই এই জেলের ২২ বছরের সুন্দরী ও কড়া স্বভাবের লেডি জেলার সাহেবা ইন্সপেক্টর জিনাতকে আদেশ দেওয়া হলো যে তিনি ক্যাদি নম্বর ১৩২-এর কাছ থেকে তার শেষ ইচ্ছা জেনে নেবেন, কারণ প্রতিটি সাজায় মতপ্রাপ্ত বন্দীকে মৃত্যুর আগে একবার তার ইচ্ছা প্রকাশ করার অধিকার দেওয়া হয়। যখন জিনাত তাকে জিজ্ঞাসা করলেন তখন সে যে ইচ্ছা প্রকাশ করল তা পুরো জেল জুড়ে সাড়া ফেলে দিল। সে অত্যন্ত ঠান্ডা ও শান্ত কণ্ঠে বলল, জেলার সাহেবা, আমার শেষ ইচ্ছা এই যে আমি আমার জীবনের শেষ রাতটা কোনো কুমারী মেয়ের সাথে কাটাতে চাই, যে নিজের ইচ্ছায় আমার সঙ্গে থাকবে। শুধু এক রাতের জন্য সে আমার কনে হবে, আমার সঙ্গে ঘুমাবে, তারপর সকালে আমি ফাঁসির মঞ্চে উঠব। এটাই আমার শেষ ইচ্ছা। এটা শোনা মাত্র সেখানে উপস্থিত সব সিপাহী ও জেল অফিসার হতবাক হয়ে গেল। সবাই একে অপরের মুখের দিকে তাকাতে লাগলো। কারো বুঝে উঠতে পারছিল না এমন অদ্ভুত ইচ্ছে কিভাবে পূর্ণ করা যাবে। কিন্তু শাহিদ এখানেই থামল না। সে বলল, যদি সম্ভব হয় তাহলে পুরো শহরে ঘোষণা করে দিন, কোনো এমন মেয়ে আছে কি যে মাত্র এক রাতের জন্য সাজায় মতপ্রাপ্ত একজন ক্যাদির কনে হতে রাজি? এটা শুনে প্রতিটি সিপাহী শোকের মতো স্তব্ধ হয়ে গেল। কিন্তু মূল প্রশ্ন এখন এটাই ছিল, আসলেই কি এই বন্দির অদ্ভুত ইচ্ছা পূর্ণ করা হবে? সেই মেয়েটি কে হবে, কোথা থেকে আসবে এবং সেই রাতে এমন কি ঘটবে যা সবার গায়ে কাঁটা দিয়ে উঠবে? আমার নাম জিনাত, আমি ৩৫ বছরের এক লেডি ইন্সপেক্টর। আমার পুরো জীবনটাই কেটেছে পুলিশ স্টেশন, কোর্ট কচেহরি আর জেলখানার উঁচু উঁচু দেয়ালের মাঝেই। আমি চাকরি করতে করতে কত বন্দীকে আসতে যেতে দেখেছি তার হিসেব নেই। কাউকে দেখে মনে হয়েছে সত্যিই নিরপরাধ, কেউ আবার এতটাই খুনি স্বভাবের লাগতো যে তার চোখের দিকে তাকানোই ভয়ের ছিল। কিন্তু একজন ক্যাদি ছিল যে আমার হৃদয়কে এক অদ্ভুত সংশয়ে ফেলে দিয়েছিল, আর সে হলো ক্যাদি নম্বর ১৩২ শাহিদ। সে কোনো সাধারণ ক্যাদির মতো লাগতো না। তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল, যেন সে এই দুনিয়ায় থেকেও আরেক দূর দুনিয়ায় হারিয়ে আছে। আমি তাকে কোনোদিন ঠিকভাবে বুঝতে পারিনি। না সে পুরোপুরি নির্দোষ মনে হতো, না আবার পুরোপুরি অপরাধী। যখন প্রথমেই জেলে নতুন নতুন চাকরি জয়েন করলাম তখন আমার বয়স ছিল মাত্র ২২। আমি তরুণী ছিলাম, জীবনকে দেখার দৃষ্টিও নতুন ছিল। তখনই প্রথমবার আমার চোখ পড়েছিল ওই ক্যাদির ওপর। বয়স মাত্র ২১, মুখে এক ধরনের প্রশান্তি, কিন্তু চোখে গভীর দুঃখ। যখনই আমার দৃষ্টিতে সে পড়ত মনে হতো যেন কোনো গভীর চিন্তার সাগরে ডুবে আছে। সে খুব কম কথা বলতো, মনে হতো যেন বলার মতো তার কাছে কোনো শব্দই নেই, বা হয়তো সে কথা বলতেই চায় না। অনেকবার ইচ্ছে করতো সরাসরি তাকে জিজ্ঞাসা করি, শেষ পর্যন্ত এমন কি অপরাধ করেছো তুমি যে তোমাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? কিন্তু তার মুখে স্থায়ী হওয়া হতাশা আর বেদনা দেখে আমার পা নিজে থেকেই থেমে যেত। তারপরও যখনই আমি ক্যাদি নম্বর ১৩২-কে দেখতাম আমার মনে এক অদ্ভুত সহানুভূতি জন্ম নিত, যেন ভিতরে ভিতরে কোনো অপ্রকাশিত প্রশ্ন বারবার মাথা তুলে দাগাচ্ছে। কিন্তু জেলের আইন খুবই কঠোর। বন্দীদের সঙ্গে প্রয়োজনের বেশি কথা বলা বা তাদের প্রতি সহানুভূতি দেখানো কঠোরভাবে নিষিদ্ধ। তাই আমিও আমার অনুভূতিগুলো মনে চেপে রাখতাম। একদিন খবর এলো ২ দিন পর ক্যাদি নম্বর ১৩২-কে ফাঁসি দেওয়া হবে এবং তাকে শেষবারের মতো তার পরিবার পরিজনের সঙ্গে দেখা করার অনুমতিও দেওয়া হবে। এই খবর শুনেই আমার বুকের ভিতর অদ্ভুত এক অস্থিরতা ছুটে গেল, যেন কিছু একটা অঘটন ঘটতে চলেছে। আমি জানতাম প্রতিটি সাজায় মদপ্রাপ্ত ক্যাদির কাছ থেকে তার শেষ ইচ্ছা অবশ্যই জিজ্ঞাসা করা হয়। মৃত্যুর ফাঁসিতে ঝোলার আগে এটাই তার একমাত্র অধিকার। সেদিন ক্যাদি নম্বর ১৩২, যার আসল নাম শাহিদ ছিল, তার মায়ের সঙ্গে দেখা করছিল। তার মা তাকে জড়িয়ে ধরে জোরে জোরে কাঁদছিলেন আর বারবার বলছিলেন, বেটা, আমার পুরো বিশ্বাস আল্লাহ তোমাকে ফাঁসি থেকে বাঁচাবেন, তুমি নির্দোষ, কোনো না কোনো কারামত অবশ্যই হবে। তার এই কথাগুলো অনেকক্ষণ ধরে আমার কানে বাজতে থাকলো। একজন মায়ের এত দৃঢ় বিশ্বাস আমার কাছে অবিশ্বাস্য লাগছিল, কারণ ফাঁসির সাজা ইতিমধ্যে ঘোষণা হয়ে গেছে এবং এই জেলে কোনো মামলার সিদ্ধান্ত খুব কমই ফিরে যায়। তবুও সেই নারী পূর্ণ আস্থার সঙ্গে বলছিলেন যে তার ছেলে নির্দোষ এবং আল্লাহ তাকে অবশ্যই রক্ষা করবেন। সেই দিনই আমাকে হুকুম দেওয়া হলো শাহিদের কাছ থেকে তার শেষ ইচ্ছা জেনে নিতে। মনে মনে আমি ভাবছিলাম, হয়তো সে বলবে সে একটু বেশি সময় তার পরিবারের সঙ্গে কাটাতে চায়, কিংবা কোনো প্রিয় খাবার খেতে চায়, কারণ এমন অবস্থায় সাধারণত মানুষ খুব ছোটোখাটো ইচ্ছাই প্রকাশ করে। কিন্তু আমি কি জানতাম তার শেষ ইচ্ছা এত অদ্ভুত আর চমৎকার হবে যে আমি শুনে স্তব্ধ হয়ে যাব।
আমি তার কাছে গেলাম এবং জীবনে প্রথমবার তার সঙ্গে সরাসরি কথা বললাম। দুই পক্ষেই কয়েক মুহূর্ত নীরবতা ছিল। তারপর আমি নরম গলায় প্রশ্ন করলাম, শাহিদ, তোমার কোনো শেষ ইচ্ছা থাকলে বলো, সেটা পূর্ণ করার জন্য সব রকম চেষ্টা করা হবে। শাহিদ আমার দিকে তাকালো, তার চোখে এক অদ্ভুত গভীরতা ছিল। সে ধীরে বলে উঠল, ম্যাডাম, আমার একটি শেষ ইচ্ছা আছে, কিন্তু আমি চাই আপনি আগে আমায় এই প্রতিশ্রুতি দিন যে সেটি পূর্ণ করার চেষ্টা করা হবে। আমি অবাক হলাম, তবুও তাকে আশ্বস্ত করে বললাম, এটা প্রতিটি বন্দির অধিকার। তোমার ইচ্ছা পূরণে আমরা যতটা সম্ভব চেষ্টা করব। আমার আরও বিস্ময় হচ্ছিল এই ভেবে যে সে কত শান্তভাবে নিজের শেষ ইচ্ছার কথা বলছে, যেন মৃত্যুর প্রতি তার বিন্দুমাত্র ভয় নেই। আমি বললাম, চল, ডিএম সাহেব নিজে তোমার কাছ থেকে তোমার শেষ ইচ্ছা সম্পর্কে জানতে চাইবেন। আমি শাহিদকে নিয়ে ডিএম সাহেবের কক্ষে গেলাম। ডিএম সাহেব তাকে গভীরভাবে লক্ষ্য করে কোমল গলায় বললেন, বেটা, বলো তোমার শেষ ইচ্ছা কি? আমি দেখে অবাক হচ্ছিলাম যে ডিএম সাহেবও এই বন্দির সঙ্গে এত মমতা ও নম্রতার সঙ্গে কথা বলছেন, যা সাধারণত হয় না। হয়তো তিনি সত্যের কিছু অংশ জানতেন, অথবা বুঝতে পারছিলেন যে শাহিদের অপরাধ ফাইলে লেখার মতো সোজা নয়। এই জেরে প্রায়ই এমন বন্দী থাকে যাদের অপরাধ ছোটোখাটো কিন্তু শাস্তি ভীষণ কঠিন, আর প্রকৃত বড় অপরাধীরা বাইরে স্বাধীনভাবে ঘুরে বেড়ায়। এটাই সিস্টেমের তিক্ত বাস্তবতা। শাহিদ গভীর শ্বাস নিয়ে একেবারে শান্ত কণ্ঠে বলল, স্যার, আমার শেষ ইচ্ছা হলো আমি জীবনে প্রথম ও শেষবার বিয়ে করতে চাই। আমি নিকাহ করতে চাই এবং আমার স্ত্রীর সঙ্গে এক রাত কাটাতে চাই। এটা শুনতেই ধরের ভিতর নিস্তব্ধতা নেমে এলো। আমি, ডিএম সাহেব এবং অন্য উপস্থিত অফিসাররা বিস্ময় ভরে একে অপরের মুখের দিকে তাকাতে লাগলাম। কারো বিশ্বাস হচ্ছে না যে সাজায়ে মৌতপ্রাপ্ত একজন ক্যাদি এত স্থির ও নিশ্চিন্তভাবে এমন কথাটা বলতে পারে। ডিএম সাহেব কিছুক্ষণ চুপ করে থেকে নরম গলায় বললেন, বেটা, ধরে নিলাম আমরা তোমার বিয়ের ব্যবস্থা করেও দিলাম, কিন্তু প্রশ্ন হচ্ছে কোন মেয়ে তোমার সঙ্গে বিয়ে করতে রাজি হবে যখন সে জানে যে পরের দিনই তোমাকে ফাঁসি দেয়া হবে? তুমি না ধনী, না তোমার তেমন কোনো প্রভাবশালী পরিচয় আছে যে কোনো পরিবার টাকা বা প্রভাবের লোভে তাদের মেয়েকে তোমার হাতে তুলে দেবে। তুমি এক গরিব পরিবার থেকে এসেছো। আজকাল তো ধনী জীবিত বরদের সঙ্গেও মেয়েরা সহজে বিয়ে করতে চায় না। তাহলে তুমি কেন তোমার জীবনের শেষ সুযোগটা এভাবে নষ্ট করতে চাও? তিনি গুরুগম্ভীর কণ্ঠে বললেন, কোনো অন্য ইচ্ছা জানাও, প্রিয় খাবার, কোনো বিশেষ মানুষের সঙ্গে সাক্ষাৎ, আমরা সব করতে প্রস্তুত আছি, কিন্তু বিয়ে, এটা প্রায় অসম্ভব। কিন্তু শাহিদের ওপর তার কথার কোনো প্রভাব পড়ল না। সে পুরো নিশ্চিন্ত কণ্ঠে বলল, সাহেব, আমি তো আগে থেকেই বলেছি আমার শেষ ইচ্ছা বিয়েই। আপনি দুশ্চিন্তা করবেন না, আমি এমন একটা উপায় বলবো, যদি আমার কপালে বিয়ে লেখা থাকে তবে তা অবশ্যই হবে। সবাই অবাক দৃষ্টিতে তার দিকে তাকালো। এক মুহূর্তের জন্য আমার মনেও এই ভাবনা এলো, যদি সে ইন্সপেক্টর জিনাত অর্থাৎ আমাকেই বিয়ে করার জেদ করে বসে। কিন্তু শাহিদ পরের যে কথা বলল তা এর থেকেও বেশি আশ্চর্যজনক ছিল। সে বলল, আপনি শুধু এটুকু করুন, শহরে ঘোষণা করে দিন যে শাহিদ, যে ফাঁসির ক্যাদি, সে এমন এক মহিলার সঙ্গে নিকাহ করতে চায় যে নিজের ইচ্ছায় শুধু একদিনের জন্য তার কোণে হতে প্রস্তুত, তার মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে। এটা শুনেই পুরো ঘর নিথর হয়ে গেল। এত অদ্ভুত এক কথা যে নিজের কানকে বিশ্বাস করা কঠিন হয়ে পড়েছিল। শাহিদ ডিএম সাহেবের কাছ থেকে এই কথাটারও প্রতিশ্রুতি নিল যে যদি কোনো মহিলা এই শর্তে নিকাহের জন্য রাজি হয়ে আসে তাহলে তাকে বাধা দেওয়া হবে না এবং সে পুরো রাত তার সঙ্গে থাকতে পারবে। তার এই ধূর্ততা, আত্মবিশ্বাস আর ভেতরে লুকোনো কোনো পরিকল্পনার গন্ধ আমাদের সবাইকে চিন্তায় ফেলে দিচ্ছিল। ডিএম সাহেব কিছুক্ষণ গভীরভাবে ভাবার পর বললেন, বেটা, আমাদের পুরো বিশ্বাস কোনো মহিলা এই শর্তে তোমার সঙ্গে বিয়ে করতে আসবে না। কেই বা নিজের জীবন এভাবে ঝুঁকির মুখে ফেলবে? শুধু একদিনের জন্য কোণে হওয়ার মানেই বা কী? কেই বা নিজের বাড়ির লোকজনের সঙ্গে শত্রুতা নিয়ে এই সিদ্ধান্ত নেবে? কিন্তু শাহিদ পুরোপুরি শান্ত রইল। কোমল স্বরে বলল, আপনি শুধু ঘোষণা করিয়ে দিন, যদি কেউ না আসে তাহলে আমার আর কোনো ইচ্ছা থাকবে না। তারপর আমাকে প্রকাশ্যে ফাঁসিতে ঝুলিয়ে দিন। শেষ পর্যন্ত তার এই জেদের সামনে সবাইকে নতি স্বীকার করতেই হলো। আইনের সীমার মধ্যে থেকে শহর জুড়ে ঘোষণা করিয়ে দেওয়া হলো যে শাহিদকে, যাকে 2 দিন পরে ফাঁসি দেওয়া হবে, তার শেষ ইচ্ছা হিসাবে একদিনের জন্য বিয়ে করতে চায়। কোনো মহিলা যদি নিজের ইচ্ছায় এই শর্তে নিকাহের জন্য রাজি থাকেন তবে জেল প্রশাসনের সঙ্গে যোগাযোগ করুন। এই ঘোষণা পুরো এলাকায় ছড়িয়ে পড়ল, কিন্তু সবার মনে একই বিশ্বাস ছিল, কেউ আসবে না। শাহিদ গরিব ঘরের ছেলে, না তার সৌন্দর্য, না অর্থ, না ভবিষ্যৎ। ইন্সপেক্টর জিনাত অর্থাৎ আমিও ভাবছিলাম এসব শুধু একটা আনুষ্ঠানিকতা,
এক অসম্ভব ইচ্ছা, হয়তো তার শেষ আশাটুকুও ভেঙে যাবে। কিন্তু ঠিক 1 ঘন্টা পরে এক সিপাহী হাঁপাতে হাঁপাতে আমার অফিসে এসে বলল, ইন্সপেক্টর সাহিবা, জেলের বাইরে এক মেয়ে এসেছে, কনের পোশাকে, আর তার সঙ্গে এক কাজী সাহেবও আছেন। এটা শুনেই আমি আর ডিএম সাহেব দুজনেই চমকে উঠলাম। আমরা তাড়াতাড়ি বাইরে বড় গেটের দিকে গেলাম। জেলের বড় দরজার সামনে এক তরুণী দাঁড়িয়েছিল। বয়স আনুমানিক 18-19, পুরোপুরি কনের সাজে সজ্জিত, গায়ে বেনারসি, হাতে মেহেদি, পায়ে নূপুর, চোখে সামান্য ভয়, কিন্তু মুখে অদ্ভুত এক নিশ্চিন্ত ভাব। তার পাশেই দাঁড়িয়েছিলেন এক মাওলভী কাজী সাহেব, যার হাতে নিকাহ রেজিস্টারের খাতা। ডিএম সাহেব বিস্ময়ে জিজ্ঞাসা করলেন, মাওলভী সাহেব, আপনারা কে এবং এই মেয়েটি কে? মাওলভী সাহেব জানালেন, জনাব, এই মেয়েটি নিজেই আমার কাছে এসেছিল। সে বলেছে আমি যেন তার নিকাহ পড়িয়ে দিই। আমি তাকে জিজ্ঞেস করলাম, বেটি, তুমি কি জানো যার সঙ্গে তুমি বিয়ে করতে যাচ্ছ তাকে ইতিমধ্যেই মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে? এই মেয়েটি বিন্দুমাত্র দ্বিধা না করে বলেছে, জি, আমার সব জানা আছে। আমরা সবাই হতবাক হয়ে গেলাম। মাওলভী সাহেব বললেন, আমি তাকে অনেক বুঝিয়েছি, বলেছি, বেটি, তুমি কেন নিজের জীবন এমন করে নষ্ট করছো? এটা মাত্র একদিনের জীবন, তারপর সে ফাঁসিতে ঝুলে যাবে। কিন্তু সে নিজের জেদের ওপর অটল ছিল এবং বারবার বলছিল, আমি শুধু আর শুধু শাহিদের সঙ্গেই বিয়ে করব, কারণ আমি তাকে সত্যিকার অর্থে ভালোবাসি। এটা শুনতেই পুরো জেল নীরব হয়ে গেল। আমরা কেউই বিশ্বাস করতে পারছিলাম না যে কোনো মেয়ে কোনো ক্যাদের উপর এতটা ভালোবাসা রাখতে পারে যে তার জন্য নিজের পুরো ভবিষ্যৎ বিসর্জন দিতেও প্রস্তুত। কথা যত অদ্ভুত লাগছিল ততটাই সত্য ছিল, এবং আমাদের কাছে এর বিরোধিতা করার মতো কোনো বৈধ অজুহাতও ছিল না। আমাদের কাজ ছিল কেবল বন্দির শেষ ইচ্ছা পূরণ করা। শেষ পর্যন্ত আইনি প্রক্রিয়া সম্পন্ন করে মাওলভী সাহেবকে ভিতরে ডাকা হলো। শাহিদকে তার কোঠরি থেকে বের করে জেলের অফিস কক্ষে বসানো হলো এবং সেখানেই মাওলভী সাহেব শাহিদ ও ওই মেয়েটির নিকাহ পড়িয়ে দিলেন। নিকাহ শেষ হতেই শাহিদ একটুখানি হাসি দিয়ে বলল, ওয়াদা মতো এখন আপনারা আমার কনেকে আমার কাছে পাঠিয়ে দিন, মাত্র 1 দিনের জন্য। তারপর এই মেয়েটি তার জীবনের পথে চলে যাবে। এরপর আমাকে ফাঁসি দিয়ে দিতে পারেন, আমার কোনো দুঃখ থাকবে না। আমার ভালোবাসা আমার কাছে এসেছে, এটাই আমার জন্য যথেষ্ট। তার এই কথাগুলো শুনে আমার অর্থাৎ ইন্সপেক্টর জিনাতের চোখে জল চলে এলো। আমি মনে মনে ভাবলাম, সত্যিকারের ভালোবাসা বোধহয় এমনই হয়, নির্ভীক, নির্লজ্জ, যে মৃত্যুর ছায়াতেও নিজের হক চাইতে পিছপা হয় না। অথচ আমি কি জানতাম এই কথাগুলোর আড়ালে এমন এক গল্প লুকিয়ে আছে যা আমাদের সবার হুঁশ উড়িয়ে দেবে। ডিএম সাহেব সামান্য হাসি দিয়ে আমার দিকে ইশারা করে বললেন, মেয়েটিকে শাহিদের সেলে পৌঁছে দিয়ে দরজা বন্ধ করে দাও। আমি আদেশ অনুযায়ী করলাম। দুজনকে সেলের ভিতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে বেরিয়ে এলাম। আমার মনে ধারণা ছিল বেশি হলে একটু পরেই মেয়েটি আতঙ্কে নিজেই বাইরে আসতে চাইবে। শেষ পর্যন্ত মৃত্যুদণ্ডপ্রাপ্ত ক্যাদির সঙ্গে বন্ধ সেলে পুরো রাত কাটানো কোনো সহজ কাজ তো নয়। কিন্তু রাত গড়িয়ে যেতে লাগলো আর বাইরে থেকে কেবল টুকটাক ফিসফিস আওয়াজ কানে আসছিল। কখনো মনে হচ্ছিল যেন ভেতরে কেউ কোনো কিছু সরাচ্ছে, খুলছে বা নাড়াচাড়া করছে। এক মুহূর্তের জন্য সন্দেহ এলো যদি তারা দরজা ভাঙার চেষ্টা করে, কিন্তু পরক্ষণেই নিজেকে বুঝিয়ে নিলাম সেলের দরজা মোটা লোহার তৈরি, বাইরে শক্ত বড় তালা লাগানো, তাকে ভাঙা প্রায় অসম্ভব। আমি আমার অফিসে ফিরে এলাম, কিন্তু মন ছিল অস্থির, মাথায় নানা রকম চিন্তা ঘুরছিল। হঠাৎ রাতের শুনশান নীরবতা ভেঙে জেলের ভিতর থেকে এক ভয়ঙ্কর চিৎকার শোনা গেল, যেন কারো বুক ফেটে যাচ্ছে। আমি সাথে সাথে চেয়ার থেকে লাফিয়ে উঠলাম এবং দৌড়াতে দৌড়াতে শাহিদের সেলের সামনে পৌঁছালাম। দরজার কাছে গিয়ে ভিতরে উকি দিয়ে জিজ্ঞেস করলাম, কি হয়েছে? সেলের ভেতরে সেই একই মেয়া দাঁড়িয়েছিল, কনের পোশাকে। তার ঘোমটা নিচে নেমে এসেছে, মুখে আতঙ্কের ছাপ, শ্বাস প্রশ্বাস এলোমেলো, পুরো শরীর কাঁপছে। আমি তাকে ভালো করে লক্ষ্য করতেই সে কাঁপতে কাঁপতে বলল, আমাকে এখান থেকে বের করে দিন, আমি এখানে থাকতে চাই না, আমাকে এখনই বাইরে যেতে হবে। আমি অবাক হলাম, এখনই তো তুমি নিজের ইচ্ছায় নিকাহ করেছো, ভালোবাসার এত বড় দাবি করেছিলে, কি হলো? ভালোবাসার নেশা নেমে গেছে নাকি? এখন নিজের ভবিষ্যতের কথা মনে পড়ছে? সে কোনো উত্তর দিল না, শুধু নিজের কাপড় ঠিক করতে লাগলো, যেন কিছু একটা তাকে ভেতর থেকে সম্পূর্ণভাবে নাড়া দিয়ে গেছে। আমি দরজা খুললাম আর পরের মুহূর্তেই সে মেয়ে বিদ্যুৎ বেগে সেল থেকে বেরিয়ে গেল, কিছু না বলে, পেছনে না তাকিয়ে সোজা বাহিরের দিকে হাঁটা দিল। আমি আবার সেলের দরজা বন্ধ করে তালা লাগিয়ে নিজের দায়িত্ব পালন করে ফিরে অফিসে এসে বসলাম। কিছুক্ষণ পরে ক্লান্তিতে আমার চোখ লেগে গেল। সকালে সবে আলো ফোটার পরই
ডিএম সাহেব দ্রুত পায়ে হাঁটতে হাঁটতে আমার অফিসে ঢুকে পড়লেন। তার মুখ গরম, রাগে লাল। তিনি গর্জে উঠলেন, ক্যাদি নম্বর 132 কোথায়? আমি চমকে উঠলাম। স্যার, সে তো নিজের সেলেই থাকবে। কিন্তু ডিএম সাহেবের চোখে স্পষ্ট সন্দেহের রেখা। তিনি কড়া গলায় বললেন, চলো এখনই গিয়ে ভালো করে দেখে আসি। আমার বুকের ধকধকানি বেড়ে গেল। আমি দৌড়াতে শাহিদের সেলের কাছে গেলাম। দরজার সামনে দাঁড়িয়ে প্রতিদিনের মতো ডাকলাম, শাহিদ, দরজার কাছে আসো। ভেতর থেকে কোনো উত্তর এলো না। আমার কপালে ঘাম এসে গেল, হৃদস্পন্দন আরও দ্রুত হতে লাগলো। আমি জানালার ফাঁক দিয়ে ভিতরে উকি দিলাম এবং যা দেখলাম তাতে আমার মাথা ঘুরে গেল। সেলের ভেতর একজন মানুষ পুরুষের পোশাক পরে মাটিতে শুয়ে আছে, পিঠ দেওয়ালের দিকে। আমার নিঃশ্বাস আটকে গেল, হাত কাঁপতে লাগলো। আমি সঙ্গে সঙ্গে দরজা খুলে ভেতরে ঢুকে সেই মানুষটাকে উল্টে দিলাম। আর পরের মুহূর্তেই আমার পায়ের তলার মাটি যেন সরে গেল। এটা তো সেই একই মেয়ে, সেই ফিরদৌস যে আগের রাতে কনের সাজে শাহিদের সঙ্গে নিকাহ করতে এসেছিল। এখন শাহিদের জামা পরে মেঝেতে পড়ে আছে আর তার নিঃশ্বাস চিরতরে বন্ধ হয়ে গেছে। আমার চোখ বিস্ফারিত হয়ে গেল। ঠিক সেই সময় ডিএম সাহেবও সেখানে এসে গেলেন। দৃশ্যটা দেখে তিনি রাগ আর বিস্ময়ে চিৎকার করে উঠলেন, এটা কি হচ্ছে? শাহিদ কোথায়? আমি তো এমন অবস্থায় ছিলাম যে উত্তর দেওয়ার ক্ষমতাও ছিল না। ডিএম সাহেবের রাগ আরও বাড়ল। তিনি হাঁক ছেড়ে বললেন, সব তোমার অবহেলার ফল। যদি তুমি নিজের ডিউটি ঠিকভাবে পালন করতে না জানো তাহলে এখানে থাকার কোনো অধিকার তোমার নেই। তোমার এই গাফিলতির কারণে এক সাজায় মতপ্রাপ্ত বন্দী জেল থেকে পালিয়ে গেছে। আমরা সরকারকে কি জবাব দেব? আমার মাথা যেন শূন্য হয়ে গেল। আমার চোখ পড়ল সামনে পড়ে থাকা মেয়েটির ওপর। সত্যি, এখন একেবারে পরিষ্কার, এটা সবই এক ছলনা, এক সাজানো ষড়যন্ত্র ছিল। শাহিদ আমাদের সবাইকে বোকা বানিয়ে ফেলেছে। সে নিজে কনের পোশাক পরে ঘোমটা টেনে এই জেল থেকে বাইরে পালিয়ে গেছে এবং এই মেয়েটি ফিরদৌস তার জায়গায় ভিতরে থেকে গেছে। আগের রাত পর্যন্ত আমি ভেবেই যাচ্ছিলাম এই মেয়েটি ভালোবাসার পাগলামিতে এখানে এসেছে। সে সত্যিই শাহিদকে ভালোবাসে, কিন্তু আসল সত্যি হলো সব কিছুই আগেই পরিকল্পনা করা ছিল। আমরা নিজেরাই চোখ বন্ধ করেছিলাম এবং অজান্তেই তার পরিকল্পনায় সাহায্য করেছি। এখন প্রশ্ন হলো, এই মেয়েটির সঙ্গে কি করা হবে? সে আমাদের সামনে বসেছিল, তার চেহারায় না ভয় না অনুতাপ, বরং এক অদ্ভুত নিশ্চিন্ত ভাব। সে একেবারে ঠান্ডা ভঙ্গিতে বলল, আপনারা শাহিদের সঙ্গে ভালো করেননি, সে এই মৃত্যুদণ্ডের যোগ্য ছিল না। আমার ভেতরের পুলিশ অফিসার জেগে উঠল এবং আমি রাগে বললাম, এটা সময়ই বলে দেবে। মেয়েটি সরাসরি আমার চোখের দিকে তাকিয়ে বলল, সে নির্দোষ এবং সে একদিন তা প্রমাণ করেই দেখাবে। আপনারা তাকে যত দূরেই নিয়ে যান তার কপালে ফিরে আসা লেখা আছে। এটা শুনে আমার রাগ আরও বেড়ে গেল, কিন্তু আমি কিছুই করতে পারছিলাম না, কারণ এখন তদন্তের দায়িত্ব আমাদের উপরই বর্তালো। সেই মুহূর্তেই ডিএম সাহেব কঠোর স্বরে আদেশ দিলেন, শাহিদকে অবিলম্বে খুঁজে বের করো। যদি তাকে ধরা না যায়, 2 দিন পরে আমরা সরকারকে কি বলবো? তাকে ফাঁসি দেওয়ার কথা ছিল আর সে পুরো জেলকে ধোঁকা দিয়ে পালিয়ে গেছে। এটা আমাদের জন্য ভীষণ বড় লজ্জার বিষয়। ইন্সপেক্টর জিনাত অর্থাৎ আমার হৃদয় প্রবলভাবে ধরফর করছিল। কারণটা পরিষ্কার, আমি সবে চাকরি শুরু করেছি আর শুরুতেই এত বড় ভুল হয়ে গেল। আমি নিজেকে প্রশ্ন করছিলাম, আমার সঙ্গে এমন বড় প্রতারণা কিভাবে হলো? আমি একজন মানুষের ওপর বিশ্বাস করলাম, এক মেয়ের কথায় আস্থা রাখলাম, তাদের নিকাহ করালাম আর বিনিময়ে তারা আমার চোখে ধুলো দিয়ে গেল। এখন আমাদের হাতে মাত্র একটাই পথ বাকি, এই মেয়েটির মা বাবার কাছে পৌঁছনো এবং পুরো সত্যিটা জানা। কিন্তু আমি ভাবলাম, আগে সরাসরি এই মেয়েটির কাছ থেকেই জেনে নিই, হয়তো সেও সত্যটা বলে দেবে। শাহিদকে খুঁজে পাওয়া এখন ভীষণ কঠিন। সে কয়েক ঘন্টা আগেই জেল থেকে পালিয়ে গেছে। আমাদের সকাল নাগাদ জানা গেল, অথচ সে রাতের শেষ প্রহরেই চলে গেছে। এই মুহূর্তে সে কোথায় আছে কেউ কোনো আন্দাজ করতে পারছে না। আমি মেয়েটির দিকে তাকিয়ে নরম গলায় বললাম, আমি তোমাকে 2টো প্রশ্ন করতে চাই এবং আশা করি তুমি সত্যি কথা বলবে। সে কোনো দ্বিধা ছাড়াই বলল, আমি শাহিদ ভাই সম্পর্কে সব কিছু সত্যি বলতে প্রস্তুত। আমি চমকে গেলাম। এখন পর্যন্ত সে তাকে স্বামী নয়, ভাই বলে ডাকছে। আমি কঠোরভাবে জিজ্ঞেস করলাম, তুমি কি তাকে নিজের ভাই মনে করো? যদি সত্যিই সে তোমার ভাই হয়, তাহলে তোমরা দুজনে মিলে এ পুরো নাটক কেন করেছো? নিকাহ করলে কেন? আর এখন হঠাৎ তাকে ভাই বলে ডাকছো কেন? তোমরা আমাদের ধোঁকা দিয়েছ, তাকে পালাতে সাহায্য করেছ, কিন্তু এটা মনে রেখো, আমরা খুব তাড়াতাড়ি তাকে ধরে ফেলব এবং তাকে ফাঁসিতে ঝুলিয়ে দেওয়া হবে। কিন্তু মেয়েটি পুরোপুরি শান্ত হয়ে বসে থাকলো, মুখে সেই অদ্ভুত স্থির সান্ত্বনা। সে আমার চোখের দিকে তাকিয়ে বলল, বিশ্বাস করুন, সে আপনার ধারণার মতো মানুষ নয়। সে খুব তাড়াতাড়ি ফিরে আসবে। সে জানে কোথায় যেতে হবে আর কোথায় নয়। সবচেয়ে বড় বিষয় হলো, সে এখন আমার সঙ্গে নিকাহ করেছে। আমি তার দায়িত্ব। সে আমাকে ফেলে পালিয়ে যাওয়ার মানুষ না। তার কণ্ঠে এমন দৃঢ়তা আর স্থিরতা ছিল যে আমার ভিতরেও এক অদ্ভুত অস্থিরতা তৈরি হলো। আমি গম্ভীরভাবে জিজ্ঞাসা করলাম, তুমি এত নিশ্চিত কেন? তুমি আসলে তার কে? সে কয়েক মুহূর্ত চুপ রইল, তারপর বলল, আপনি যদি আমার পুরো গল্প শুনেন,
হয়তো আপনিও বিশ্বাস করবেন এবং তখন আপনিও সত্যিটা জানতে পারবেন। আমার নাম ফিরদৌস। আমার বড় বোনের সগাই হয়েছিল শাহিদের সঙ্গে। শাহিদ ছোটবেলা থেকেই খুব সাহসী ছিল। তাকে কোনোদিন ভয় পেয়ে পিছিয়ে যেতে দেখিনি। সে আমার আব্বার চাচাতো ভাইয়ের ছেলে, অর্থাৎ সম্পর্কে আমাদেরই আপনজন। আব্বু তাকে খুব পছন্দ করতেন এবং তার উপর পুরো ভরসা করতেন। সগাইয়ার পর শাহিদ আমাদের বাড়িতে আসা যাওয়া শুরু করলো। সে তখন আমাদের পরিবারের এক অংশ হয়ে গেল। আমাদের গ্রাম ছিল ছোট, কিন্তু পরিবেশ ছিল অদ্ভুত। কিছু বখাটে আর দুষ্কৃতকারী সবসময় গ্রামের মেয়েদের দিকে খারাপ নজরে তাকিয়ে থাকত। এক রাত শাহিদ আপার সঙ্গে দেখা করতে আমাদের বাড়িতে এসেছিল। সেদিন আব্বু বাড়িতে ছিলেন না। বাড়িতে ছিলাম শুধু আমি আর আমার বোন। আমি রান্নাঘরে চা বানাচ্ছিলাম। সব কিছু স্বাভাবিকই লাগছিল। হঠাৎ দরজায় জোরে জোরে কড়া নাড়া শব্দ শুরু হলো। আমি ভয় পেয়ে গেলাম। ভাবলাম আব্বু হয়তো ফিরে এসেছেন, কিন্তু জানালা দিয়ে উঁকি দিয়ে যা দেখলাম তাতেই গায়ে কাঁটা দিল। 3-4 জন লোক বাইরে দাঁড়িয়ে আছে। তাদের মুখে স্পষ্ট ক্রূরতা, চোখে নোংরা ইচ্ছার ছাপ। বুঝতে অসুবিধা হচ্ছিল না এরা সাধারণ কেউ নয়, দুষ্কৃতকারী। তারা চিৎকার করে বলছিল, দরজা খোলো, না হলে ভেঙে ফেলবো। আমি কাঁদতে কাঁদতে বললাম, আমরা ঘরে একা 2 মেয়ে, দয়া করে চলে যান। কিন্তু তাদের একজন হেসে বলল, আমাদের সব জানা আছে। এইমাত্র একজন তরুণ ভিতরে ঢুকেছে, আমাদের বোকা বানানোর চেষ্টা করো না। আওয়াজ শুনে শাহিদ বাইরে এসে দাঁড়ালো। সে দরজা খুলে আমাকে ইশারা করে ভেতরে পাঠালো। আমি আমার ঘরে গিয়ে লুকালাম, কিন্তু বাইরে যা হচ্ছিল সব শুনতে পাচ্ছিলাম। ওদের একজন আমার বোন সম্পর্কে ভীষণ নিকৃষ্ট কথা বলল। শাহিদের রক্ত গরম হয়ে উঠল, কিন্তু সে নিজেকে সামলে নিল, কারণ সে ছিল একা আর ওদের সংখ্যা ছিল 4 জন। সেদিন রাতে শাহিদ বুদ্ধিমত্তার সঙ্গে তাদের কোনোভাবে সেখান থেকে সরিয়ে দিল। কিন্তু এরপর থেকে এটা রোজকার ঘটনা হয়ে গেল। আব্বু যতক্ষণ বাড়িতে থাকতেন সব শান্ত। তিনি বেরোলেই এই লোকেরা বাইরে দাঁড়িয়ে আমাদের উৎপাত করতে শুরু করত। অশ্লীল কথা, হুমকি, ভয় দেখানো। তারপর এক রাতে সব কিছু বদলে গেল। আমার বোন তার ঘরে ঘুমাচ্ছিল। হঠাৎ জানালার কাঁচ ভাঙার শব্দ হলো। কেউ জোর করে ভিতরে ঢোকার চেষ্টা করছে। সেই সময় শাহিদও বাড়িতে ছিল। সে নিজ চোখে দেখল জানালা ভেঙে এক দুষ্কৃতকারী ঘরে ঢুকছে। এরপর কি হলো? ভয়ঙ্কর সংঘর্ষ শুরু হয়ে গেল। চিৎকার, ধাক্কাধাক্কি, প্রাণ বাঁচানোর লড়াই। কিছু মুহূর্তের মধ্যেই সব কিছু ঘটে গেল। সেই মারামারিতে সেই দুষ্কৃতকারীরা আমার বোনকে মেরে ফেলল এবং পুরো দোষ চাপিয়ে দিল শাহিদের ঘাড়ে। আর এমনভাবে মামলা বানানো হলো যেন রাগের মাথায় শাহিদি নাকি নিজের বঙ্গে তাকে খুন করেছে। আসল অপরাধীরা পালিয়ে গেল আর মামলায় এমনভাবে প্রমাণ সাজানো হলো যে শাহিদের বিরুদ্ধেই